সামাজিক জীবনযাপনে আমাদের কত রকম প্রোগ্রাম বা পার্টি অ্যাটেন্ড করতে হয়। বিয়ে, বউ ভাত, হলুদ, জন্মদিন কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি। এই পার্টি নিয়ে কিন্তু সবাই চিন্তিত যে কি পোশাকটা পরতে হবে, কেমন হেয়ার স্টাইল হবে, কি গেটআপে গেলে সবার চেয়ে আলাদা লাগবে। পার্টির এই সাজসজ্জা নিয়ে আজ আমরা কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত সাজসজ্জা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে এই পার্টির সাজ নিয়ে যিনি কথা বলবেন তিনি আমাদের সবারই খুব প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল আইরিন সুলতানা। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপু, আপনার কাছ থেকে আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিব যে পার্টিতে কেমন সাজে আপনি যান এবং কোনটা আপনি প্রেফার করেন। তো শুরুতেই যদি একটু জানি যে কোনো একটা পার্টিতে যখন যান তখন কোন জিনিসটা প্রথম মাথায় আসে? প্রথম মাথায় আসে যে কোন প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, কারণ আমাদের তো আসলে অনেক ধরনের প্রোগ্রাম থাকে। তো ওই প্রোগ্রামের ধরন অনুযায়ী আসলে আগে ফার্স্টে চিন্তা করি যে কস্টিউমটা কি হবে, কস্টিউমটা মাথায় রেখে তারপরে আসলে চিন্তা করি যে মেকআপটা কেমন করব বা হেয়ার স্টাইলটা কেমন করব। ধরেন একটা বিয়ের প্রোগ্রামেই গেলেন, সেখানে আপনি কি ধরনের পোশাক নির্বাচন করেন? সাধারণত দেখা যায় দিনের বেলা কোনো প্রোগ্রাম থাকলে একটু লাইট মেকআপ করার চেষ্টা করি, কারণ ডে লাইটটা এত বেশি থাকে। সো দেখা যায় একটু লাইট কালারের ড্রেস পরা, লাইট কালারের একটা মেকআপ এবং হালকা ওই মানে ড্রেসের সঙ্গে ম্যাচ করে যদি আমি একটা শাড়ি পরি ওর একটা সালোয়ার কামিজ পরি, মানে দেখা যায় সাধারণত বিয়ে টাইপের যে প্রোগ্রামগুলো হয়, মানে সোশ্যালি যে প্রোগ্রামগুলো হয় অ্যাটেন্ড করতে গেলে মানে মাথায় থাকে যে না আমাকে একটু ট্রেডিশনাল লুকে যেতে হবে বা এই ধরনের একটা যদি শাড়ি পরি শাড়ির সাথে ম্যাচ করে দেখা গেল চুলটা খোলা রাখবো নাকি একটু খোপা করে নেব, এ ধরনের একটা ব্যাপার থাকে। রাতে যদি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় তখন কি ধরনের কালার আপনি চুজ করেন? একটু ডার্ক টোনে চলে যাই। আচ্ছা, ডার্ক টোনটা প্রেফার করি। শীতের সময় তো একটু অয়েল বেস মেকআপ হলেও সেটা আসলে চলে যায়, কিন্তু খুব ম্যাট দিলেও অনেক সময় গরমে দেখা যায় ঘামের কারণে, কারণ এত বেশি গরম, বেস্ট হচ্ছে যে মেকআপ যত মিনিমাম দেওয়া যায় মিনিমাম দেওয়া যায়। আর হচ্ছে আমার যেটা মনে হয় যে গরমের দিনে হচ্ছে ঘামের একটা সোয়েট করলে কিন্তু একটা ক্র্যাক চলে আসে, একটু তো আসলে মেকআপটা ফাইন লাইনে চলে আসে, ফাইন লাইন তৈরি হয়ে যায় মেকআপের মধ্যেই। তো দেখা যায় যে তখন একটা অকওয়ার্ড লাগে। অনেকেই হয়তো ভাবতে পারে যে আইরিন সুলতানা তো অনেক সুন্দরী, তাই উনি মেকআপ ছাড়াও অনেক সুন্দর, আমরা ওরকম স্কিন কিভাবে পেতে পারি সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। দেখে আসি আপনার ফটোশুটের কিছু মুহূর্ত। দর্শক চলুন দেখে আসি আইরিন সুলতানার ফটোশুটের কিছু মুহূর্ত। দেখে নিলাম আইরিন সুলতানার ফটোশুটের কিছু মুহূর্ত, ফিরছে আড্ডায়। আপু, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এত সুন্দর স্কিনের জন্য আপনি কি করেন, মানে সেই স্কিন কেয়ার রুটিনটা একটু জানবো। আমি নিজেই স্কিন কেয়ার করতে পারি না ছোটবেলা থেকেই বলতে গেলে। তো এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমরা হেয়ার কেয়ার সম্পর্কেও একটু জানবো, আর কি কি করা হয় সেটা জানবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। সুপ্রিয় দর্শক, রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত সাজসজ্জা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত সাজসজ্জা অনুষ্ঠানে, ফিরছি আড্ডায়। আপু, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে হেয়ার কেয়ারের জন্য কি কি করেন? হেয়ার কেয়ারে দেখা যায় একটু অয়েল মাসাজ করি, রেগুলার ওয়াশ করি, মানে শ্যাম্পু করি আমি, রেগুলার শ্যাম্পু করি। অয়েল মাসাজের কথা বলছেন, এটা কি মানে রেগুলার করছেন নাকি? রেগুলার করা হয় না, রেগুলার পারি না। সো দেখা যায় যে যখন একটু সময় পাই তখনই চুলে অয়েল মাসাজটা করে নিই। ইনফ্যাক্ট বাড়িতেও দেই আমি অয়েলটা, আমি বাড়িতেও ইউজ করি। রাতে হয়তো বা চুলের মধ্যে লাগিয়ে রেখে ঘুমিয়ে যাই, অ্যান্ড সকালবেলা উঠে শাওয়ারের সময় দেন ওয়াশ করে ফেলি। এটা আমি বাড়িতেও করি, কারণ চুলের উপরে অনেক বেশি অত্যাচার হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয় চুলগুলো। অনেক সময় এমন হয় যে চুলের গোড়াগুলো ব্যথা করতে থাকে, একটু অয়েল দিলে পরেও মানে আরাম লাগে, হ্যাঁ রিলিফ লাগে। তো ওইটা ফিল করেও অনেক সময় দিয়ে ফেলি অয়েল রাতে। একটু যদি মজার একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই, যে অনেক সময় দেখা যায় না আমরা পার্টিতে যাচ্ছি, রেডি হয়ে সময় হয়ে গেছে, কিন্তু রেডি হওয়ার পর মনে হলো যে না, মনের মতো সাজটা হয়নি, তখন আপনি কি করেন?
মানে এরকম হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, বহুবার হয়েছে। ইনফ্যাক্ট আমি আমার এমনও হয়েছে যে আমি পুরো মেকআপ উঠিয়ে ফেলেছি। কোনো একটা প্রবলেম হচ্ছে, কোনো একটা কিছু ভালো হয়নি, বা একটা আইলাইনার করেছি, লাইন করেছি, হয়তো বা সুন্দর মতো দুটো প্রপার হয়নি। দেখা গেছে যে দুটোই মুছতে গিয়ে একেবারে পুরো মেকআপ উঠায় ফেলতে হয়েছে। তো এরকমও হয়েছে। তারপরে আবার মেকআপ আবার পুনরায় পুটিন করেছি, দেন হচ্ছে বেরিয়েছি। লাস্ট কবে পার্টিতে গিয়েছিলেন? লাস্ট কবে পার্টিতে গিয়েছিলাম? যে কোনো পার্টি হতে পারে, বিয়ের কোনো একটা দাওয়াতে অথবা দাওয়াতে কোনো গিয়েছিলাম। জন্মদিনের পার্টিতে। জন্মদিনের একটা দাওয়াতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, সেখানে কেমন গেটআপে গিয়েছিলেন? সেখানে হচ্ছে খুবই ক্যাজুয়ালি, কারণ আমি অফিস থেকে গিয়েছিলাম। তো মানে ওরকমভাবে কোনো, মানে যেহেতু ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওভাবে করে বেরিয়ে গিয়েছিলাম। ওরকম কোনো আলাদা করে স্পেশাল কোনো গেট আপ নিয়ে বের হয়নি। তবে হ্যাঁ, মাথায় ছিল যে ওর বার্থডেতে যাব। একটা বাসা থেকে যখন বেরিয়েছি তখন একটা নর্মালি ড্রেস আপ পরে বেরিয়েছি, যাতে করে অ্যাটেন্ড করতে পারি আর কি। আপু, আপনার সাথে আরো কথা বলবো, তবে এই ফাঁকে চলুন একটু দেখে আসি একটি মেকআপ টিউটোরিয়াল। প্লিজ। দর্শক, চলুন দেখে আসি একটি পার্টি মেকআপ টিউটোরিয়াল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার শান্তা, ওনার অফ SM বিউটি একাডেমি অ্যান্ড ট্রেনিং সেন্টার। আজকে আমি দেখাবো একটি পার্টি লুক। অল্প সময়ে কিভাবে একটি গর্জিয়াস পার্টি লুক ক্রিয়েট করা যায় সেই টেকনিকগুলোই আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী স্টেপে। যেহেতু আমরা পার্টি মেকআপ করব, আমরা আগেই ফেসটা ক্লিন করে রেখেছি। এখন আমরা আগে প্রাইমারটা দিয়ে নিব। স্কিনটা যেহেতু একটু অয়েলি, প্রাইমারটা সেট আপ হওয়ার জন্য আমি 30 সেকেন্ড অপেক্ষা করব, স্কিনে যেন প্রাইমারটা সেট হয়। প্রাইমারটা সেট হয়ে গেছে। আমরা এখন কারেক্টর দিয়ে স্পটগুলোকে কভারেজ করে নিব। এখন আপনারা ফলো করলে দেখবেন অরেঞ্জ কারেক্টরটা ইউজ করার পর স্পটগুলো সব ঢেকে গেছে। এরপর আমরা চলে যাব আইব্রোজ শেপিংয়ে। আইব্রোজ শেপিংটা কমপ্লিট। এখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে যাব। যেহেতু পার্টি লুক, গর্জিয়াস পার্টি লুক এবং স্কিনটা একটু ব্রাইট আমাদের মডেলের, সেই ক্ষেত্রে আমি একটু স্কিন ব্রাইট করার জন্য একটু ব্রাইট টোনই ইউজ করব। ব্রাইট টোন বলে আমি এমন ব্রাইট করব না যেটা স্কিনের সাথে যায় না। আমি চেষ্টা করব স্কিনের সাথে ন্যাচারাল রেখেই একটু ব্রাইট টোন করার জন্য। আমার বেস করা কমপ্লিট। আমরা এখন আই মেকওভারে চলে যাব। আমি একটা হোয়াইট শেড নিব, নিয়ে আই বেসটা কমপ্লিট করব। এখন আমি আইল্যাশটা বসাই দিব। যেহেতু আমাদের মডেলের চোখ বড় বড়, সেক্ষেত্রে আমি একটু বড় ল্যাশ ইউজ করব। আইল্যাশটা বসানো হলো। এখন আমরা গ্লুটা শুকানোর অপেক্ষা করব। গ্লুটা শুকানোর পরে আমরা একটু লাইনার বসাই দিব, যেন আইল্যাশটা দেখতে ন্যাচারাল লাগে। গ্লু শুকানো পর্যন্ত আমরা কন্টুরিংটা করে ফেলব। এখন আমরা চলে যাব লিপস্টিক পার্টে, ফিনিশিং পার্ট। মেকওভার পার্ট কমপ্লিট হওয়ার পর এখন আমরা চলে আসছি হেয়ার স্টাইল সেগমেন্টে। আমরা এখন কার্ল করব।
তো কার্ল করার জন্য এবং হেয়ার স্টাইল কমপ্লিট করার জন্য আমরা আমাদের হেয়ার স্টাইল এক্সপার্টের হেল্প নিয়ে নিচ্ছি। মেকওভার কমপ্লিট হলো, হেয়ার স্টাইল কমপ্লিট হলো, জুয়েলারি পরানো হলো, এখন সে একটা পার্টিতে যাওয়ার জন্য পারফেক্টলি রেডি। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখে নিলাম একটি পার্টি মেকআপ টিউটোরিয়াল। ফিরছি আড্ডায়। আপু, আপনার কাছ থেকে একটু জানবো যে এই যে পার্টিগুলোতে যান তখন আসলে গিয়ে আপনি কি খেয়াল করেন, বা মানুষ অনেকে হয় না যে একটা বিয়ের প্রোগ্রামে গেলাম, আমি গিয়ে প্রথমে ব্রাইড যে আছে তাকে একটু খেয়াল করি, আপনার ক্ষেত্রে কি হয়? না, ডেফিনেটলি কোনো বিয়ের প্রোগ্রামে গেলে যদি সে মেয়ের সাইডের হয় তাহলে জামাই দেখার জন্য ওয়েট করি যে জামাই কই, জামাই দেখতে হবে। আবার সিমিলারলি যদি আমি ছেলে পক্ষের হই তাহলে দেখা যায় বউ দেখতে হবে, বউ দেখার জন্য খুব থাকে। আর ওরকমভাবে তো আসলে আগে থেকেই জানা যায় যে আসলে কোন একটা প্রোগ্রামে গেলে সবাই তো আইরিন সুলতানাকেই দেখতে থাকে, এখন আইরিন আসলে কাকে দেখবে? না, আসলে আগে থেকেই তো এখন জানা হয়েই যায় যে ওকে বিয়ে করছে বা ওদের বিয়ে হচ্ছে। সো ওই ব্যাপারটা অতটা এক্সেপশনাল ভাবে কাজ করে না। তবে হ্যাঁ, ওকে কেমন লাগছে এটা দেখতে আমরা যেটা করি যে একটা প্রোগ্রামে গেলে কিন্তু খেয়াল করি যে কে কি পরলো, কেমন অর্নামেন্টস, হেয়ার স্টাইলটা কি করলো, সেটা আমাকে মানাবে কিনা, বা পরের একটা প্রোগ্রামের জন্য কিন্তু সেটা প্ল্যান করে ফেলি। সেরকম আপনার মধ্যে আসে না? না, আমার ভিতরে এগুলা কাজ করে না। ইনফ্যাক্ট হচ্ছে কে কি পড়লো হোয়াট এভার, সে ওটা ক্যারি করতে পারে বিধায় সে ওটা পড়েছে। আমি কি ক্যারি করতে পারছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি, অ্যান্ড ওটাই আমার মাথার ভেতরে থাকে। আমাকে সুন্দর লাগুক মানুষের কাছে আর অসুন্দর লাগুক, আমি আমার নিজেকে আয়নায় দেখতে যদি আমার কাছে ভালো লাগে অ্যান্ড ফাইন, আমি কমপ্লিটলি হ্যাপি উইথ মাই মেকআপ অ্যান্ড গেট আপ অ্যান্ড আদার সর্ট অফ থিংস। কমপ্লিটলি আই এম মানে স্যাটিসফাই উইথ দ্যাট। আপু, আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে আমরা আরো জানবো, তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। অবশ্যই। দর্শক, রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জা থেকে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মাঝেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত সাজসজ্জায় আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ফিরছি আড্ডায়। আপু, আপনার কাছ থেকে যেমনটা জানছিলাম যে আপনার কেমন পছন্দ, তো সেখান থেকে যদি একটু জানি যে বিয়ের প্ল্যান তো নিশ্চয়ই আছে, বর হিসেবে কেমন পছন্দ, বা কেউ কে এখনো পর্যন্ত সিলেক্টেড কিনা? না, এখনো সিলেক্টেড না। হ্যাঁ, মানে জামাই খুঁজছি আর কি। দর্শকদের জন্য বলে দিচ্ছি, যারা আসলে আইরিন সুলতানাকে অনেক বেশি পছন্দ করেন, অপশন কিন্তু এখনো খোলা আছে, আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এই যে নিজের বিয়ের প্ল্যানিংটা সম্পর্কে একটু শুনে, কেমন করে করতে চান? খুবই সাদামাটা বিয়ে করতে চাই। আচ্ছা, বিয়ে মানে বিয়ে তো আসলে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। তো খেয়ে পস্তানোটাই ভালো, যে অ্যাটলিস্ট টেস্টটা বলতে পারবো যে এরকম টেস্ট। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার আসলে খুব আড়ম্বর করে বিয়ে করার কোনো প্ল্যান নেই। খুবই সিম্পল বিয়ে করার ইচ্ছে আছে। মানে আশেপাশের ছেলেপক্ষরা কিন্তু এরকম বউই চায় যে খুব বেশি কিছু চাবে না। ও আচ্ছা, তাই? আমি জানতাম না। আচ্ছা, কারণ আমার কাছে মনে হয় যে আমার আশেপাশে যে মানুষগুলো আছে, কাছের মানুষগুলো আছে, আমার একটা হ্যাপি মোমেন্টে তারাই আমার সাথে থাকবে। ওভাবে খুব সিম্পলি আমি আসলে বিয়ে করতে চাই, ওরকম জাঁকজমকপূর্ণভাবে না। আচ্ছা, এখন কি কি কাজ চলছে এটা একটু জানি। এর মধ্যে আসলে নতুন কোনো কাজে স্টার্ট করিনি। নেক্সট উইকে একটা কাজ আছে। আচ্ছা, নেক্সট উইকে একটা কাজে স্টার্ট করব, নতুন একটা কাজ, ওটা এখনই বলতে চাচ্ছি না। আর হচ্ছে এর মধ্যে খুব কম কাজই করা হচ্ছে যদিও, কারণ এখন যতটুকু যা কাজ করব মনে হয় যে না, এই ক্যারেক্টার বা এই টিম বা এই স্ক্রিপ্টের সঙ্গে আমি মানানসই বা আমার ভালো লাগবে কাজ করে, অ্যান্ড সেই কাজটাই আসলে আমি করব। একটু বেছে বেছে, হ্যাঁ, একটু বেছে বলি আর না বেছে বলি, মানে মনে হবে যে না, এই কাজটা করলে পরে আমি আমার যাদের জন্য আসলে কাজটা করা, তারা আসলে দেখবে বা পছন্দ করতে পারে
করবে কিনা জানি না, বাট আচ্ছা। পছন্দ করার মতো। কোনো ড্রিম ক্যারেক্টার কি আছে যে মনে হয় আমি এই ক্যারেক্টারটা প্লে করতে পারলে আমার খুব ভালো লাগতো? না, ওরকম তো আসলে বলবো না, কারণ যে ক্যারেক্টারটা যখনই পাই, নতুন যে ক্যারেক্টারটা থাকে, ওই তখনই মনে হয় যে এটাই আমার করতে হবে। ওটার জন্য ডেডিকেশন ফুল, মানে একটা কাজ করার যে চিন্তা ভাবনা চেতনার যে জায়গাগুলো থাকে, হার্ডওয়ার্কিংয়ের যে জায়গাটা, টোটালটাই এটাকে ঘিরে কাজ করে। তো স্পেশালি যদি ওরকম কোনো বলতে যাই, তাহলে আসলে অন্য ক্যারেক্টারগুলোর সাথে ইনজাস্টিস করা হবে। হ্যাঁ, সো আমি জাস্টিসের জায়গা থেকে যদি বলি, ডেফিনেটলি বলবো যে যে ক্যারেক্টারটাই আমি মনে হবে যে না, এই ক্যারেক্টারটা আমি ভালো অডিয়েন্সের কাছে অবধি পৌঁছাতে পারবো, বা দর্শকও রিয়েলিস্টিকভাবেই আমাকে ওই ক্যারেক্টারটা ফিল করতে পারবে, বা হচ্ছে আমি যে টিমটার সঙ্গে কাজ করব প্রত্যেকের সঙ্গে আমি কমফোর্ট জোনে থেকে আসলে কাজটা করতে চাই। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে যদি একটু জানতে চাই কোনো আইকন আছে কিনা বা কারা আপনার ইন্সপিরেশন হিসেবে কাজ করে? আহ, আসলে আমি এই ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে আসি, তখন আসলে কাউকে ভেবে চিন্তা করে আসলে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসিনি। সো সেই হিসেবে বলবো যে ওরকমভাবে কেউ আইকন নেই। তবে অনেকের কাজই ভালো লাগে, অনেকের কাজ দেখেছি, ছোটোবেলায়ও কাজ দেখেছি, এখন বড়োবেলায় জিনিসগুলোকে বুঝেছি। যখন ইন্ডাস্ট্রিতে এসছি ফার্স্টের দিকে, তখন তো আসলে আমি নিজেই খুব অবাক হয়ে যাই মাঝে মধ্যে, যে আমি যখন ফিল্মে আসি, তখন আমি আমার চিন্তাই ছিল না যে আমি কখনো বড় পর্দার জন্য কাজ করতে পারবো। আচ্ছা, সিরিয়াসলি আমার জন্য টোটালি হচ্ছে মানে স্বপ্নের মতো আর কি। এবং সেটা যখন বাস্তবায়ন হলো 2013-তে নভেম্বরের 8 তারিখে, যখন আমার প্রথম ছবি রিলিজ হলো, দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি, ওই ভালোবাসার মায়া মায়া অনেক বড় একটা জিনিস, সবাইকে আঁকড়ে ধরে, এবং ওই আঁকড়ে ধরার জায়গাটা থেকেই আসলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, বা ওই ভালোবাসার জন্য আসলে কখনো কোনো কিছু চিন্তা না করেই দেখা গেছে যতটুকু কষ্ট করা লাগছে যে কাজটার জন্য, সেই কাজটার জন্য ততটুকুই কষ্ট করেছি। কখনো মনে হয়নি যে কেন কষ্ট করব, এই ধরনের কখনো কোনো চিন্তা আর ভাবনা একটা কাজ মাথায়। করার পরে যখন দর্শক জনপ্রিয়তা Exactly. পায় বা তারা পছন্দ করে কাজটা, হ্যাঁ। তখন নিশ্চয়ই পরের কাজের জন্য ইন্সপিরেশন এটাই কাজ করে। অবশ্যই কাজ করে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে আমার প্রথম ছবির যে ভালোবাসাটা, ওইটা যদি আমি না পেতাম, আমার মনে হয় যে আজকে আমি 2013 থেকে 23 সাল অবধি আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এবং প্রত্যেকের, শুধু দর্শক বলবো না, আমাদের ইন্ডাস্ট্রির মানুষের যে ভালোবাসা পেয়েছি, যারাই আমাকে নিয়ে কাজ করেছেন, বা আমাদের যারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন, তারা মানে প্রত্যেকটা, মানে এক একটা সেক্টর, তো প্রত্যেকটা সেক্টর থেকেই আসলে ভালোবাসা পেয়েছি। না হলে কিন্তু আজকে আমি আইরিন 2013 থেকে শুরু করে 2023 অবধি এই যে জার্নিটা আমি হেঁটে চলেছি, সেই হাঁটাটা আসলে অনেক আগেই হয়তো বা অম্লান হয়ে যেত। সেটা আসলে কন্টিনিউয়াসই আছে শুধুমাত্র এই মানুষগুলোর ভালোবাসার জন্য। আপু, আমরা আবার একটু মেকআপ নিয়ে কথা বলবো। এই যে শুটিং এ যান, সেটার যে মেকআপ, এবং আপনি যখন একটা পার্টিতে যান, সেটার মেকআপে তো কিছুটা ডিফারেন্স আছে। সেটা সম্পর্কে একটু জানবো যে কি রকম ডিফারেন্স থাকে। অনেক ডিফারেন্স, মানে আচ্ছা। একটা ক্যারেক্টার যখন প্লে করা হয়, তখন ফার্স্ট অফ অল মাথায় রাখতে হয় যে ওই ক্যারেক্টারটা কোন লেভেলের ক্যারেক্টার। এখন আমি একটা জেলে পাড়ার একটা ক্যারেক্টার করব, ডেফিনেটলি আমি একটা ফ্যাশনেবল মেকআপ দিয়ে আমি তো ক্যারেক্টারটা করতে পারবো না। ওখানে ওই লেভেলেরই আমাকে একটা মেকআপ গেট আপে যেতে হবে। তো এই ব্যাপারগুলো আসলে মাথায় থাকে। যিনি কস্টিউমে থাকে, ওই কস্টিউম আগে থেকেই জানে যে এই ক্যারেক্টারটা এই ধরনের ক্যারেক্টারে এই ধরনের গেট আপগুলো আসবে। টোটালটাই আসলে কিন্তু টোটাল একটা টিম ওয়ার্ক। শপিং এ গেলে বা কোনো শপিং মলে গেলে আপনি কি খুঁজেন, বা সেটা কিনতেই হবে এরকম একটা হয় না যে কারো একটা কিছু কোনো জিনিসের প্রতি ফ্যাসিনেশন থাকে, সেটা কি? মেয়েদের আসলে শপিং করতে খুব ভালো লাগে, আর আমার আসলে প্ল্যানিং করে শপিং হয় না। আচ্ছা। হ্যাঁ, হুটহাট শপিং হয়। তবে আমার অনেকটা ফ্যাসিনেশন আছে শুজ অ্যান্ড ওয়াচ, মেকআপ,
আমার সব মানে সবকিছুই costume, কেনা হয় হ্যাঁ আসলে। সবকিছুই কেনা হয়, ড্রেস, আর ড্রেস তো প্রচুর লাগে, সো ড্রেস তো কেনাই হয়। আচ্ছা, পছন্দের ড্রেসটা বারবার পরার টেন্ডেন্সি কেমন, যে আমার একটা ওকেশন পেলেই আমি এই ড্রেসটা পরবো, এরকম না। কি কখনো মনে হয়? কখনোই না, মানে একটা ড্রেস একবার পরলে মনে হয় না এটা আমি আর আমি পরবো পরবো না। না। আচ্ছা, সে যত পছন্দেরই হোক না, কিন্তু হ্যাঁ এখানে একটা ইস্যু আছে, যে ড্রেসটা আমার পছন্দ, একবার বা দুবার পরেছি আমি, আম, এমনও হয় আমি রিপিট করি, এমন না যে রিপিট করি না, আমার তাহলে তো আলমিরা বাসায় মানে ভরে যেত মানে ড্রেসে, সো রিপিট করা হয় ড্রেস। কিন্তু যেটা হয়, যে ড্রেসটা অনেক পছন্দের বা ভালো লাগার, সেটা আমি কখনো কাউকে দিয়ে দিতে পারি না, ওটা আমার ক্লোসেটে তুমি থাকবে। পরি আর না পরি আমার হ্যাঁ, কালেকশনে আমার কাছে থাকবে। থাকবে, হ্যাঁ। এটা আমি কাউকে দিব না। তো এটা একটা ইস্যুস থাকে, রিপিট করি, কস্টিউম রিপিট হয়, বাট ওই টেন্ডেন্সিটা থাকে না। আপু, আড্ডা দিতে খুবই ভালো লাগছে, আমার তো ইচ্ছা করছে আরো কথা বলি, কিন্তু প্রোগ্রামটা আসলে শেষ করতে হবে। হ্যাঁ। আপনার আপকামিং যাই আসছে সেটার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আশা করছি যে আপনিও আপনার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যাবেন। ইনশাল্লাহ। আপু, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ঐতিহ্য, সেগুলাকে আপনারা, মানে আমরা যারা আপনাদের জন্য কাজ করি তাদের কাজগুলো দেখবেন, আমাদের অ্যাপ্রিসিয়েশন ভালো হোক মন্দ হোক জানাবেন, তাহলে আমাদের কাজের ইন্সপিরেশনটা আপনাদের কাছ থেকে আসে। আর অবশেষে বলবো যে জেটিভিকে ধন্যবাদ, যে আমাকে এরকম সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ দেওয়ার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী পর্বে আমরা আড্ডা দেব এই গরমে বিয়ের সাজ কেমন হতে পারে সেটা নিয়ে। আর আড্ডায় উপস্থিত থাকবেন আমাদের সবারই খুব প্রিয় জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। কে সেটা আজ বলবো না, সেটা না সারপ্রাইজ থাক, পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন।